मुंबई से रेल चली दादर से मैं भी चढ़ी मुंबई से रेल चली दादर से मैं भी चढ़ी सूरत में सूरत का दीदार हो गया रे दिल्ली आने से पहले प्यार हो गया रे दिल्ली आने से पहले प्यार हो गया। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আমার মুখ থেকে যা বেরোবে সেটাই পরবর্তীকালে সত্যি হয়ে যাবে দেখছি। হ্যাঁ, এই গানটা আবার করলাম কেন বলুন তো, কিছুদিন আগেই দেখেছিলেন এই টিনরা যখন যাচ্ছিল সুরাট, বুঝতে পারছিলাম তখন এই গানটা আমি করেছিলাম। তখন কি জানতাম যে সত্যি সুরাট থেকে ওদের ডেস্টিনেশনটা দিল্লি হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম উল্টো, যে ওর সুরাট থেকে মুম্বাই যাবে, সেখানে গণপতি বাপ্পা মরিয়া খুব সুন্দর ওখানে অনুষ্ঠান হয়, মানে উৎসব হয়, সেগুলো সমস্ত কিছু দেখবে, আরব সাগরের একটু তীরে ঘোরাঘুরি করবে, মুম্বাইতে গিয়ে সেই যে হাই রাইজ বিল্ডিং যেটাতে ওর ইচ্ছা ছিল যাওয়ার, যে স্বপ্ন দেখিয়েছিল এই ফোকলা, সেই সব স্বপ্ন পূরণ করে আর তার সাথে সাথে কাজ করে ও ফিরবে, সেরকম একটা প্যাকড প্রোগ্রাম নিয়ে গেছে। তো তারপরে ধাক্কাটা লাগলো কোথায়? ধাক্কা লাগলো ওর বাবার ভিডিওতে, যেখানে ওর বাবা বলছে যে মা মেয়ে বেরিয়েছে, ঘুরতে গেছে, তো এই দুদিনের মধ্যে চলে আসবে। তখনই মাথায় আমার একটু খটকা ছিল যে তাহলে এই যে বলছে মা আগের থেকে বলছে যে আমাদের অনেক দিনের প্রোগ্রাম, মা মেয়ে দুজনেই বলছিল অনেক দিনের প্রোগ্রাম, অনেক জামা কাপড় নিয়ে যেতে হবে, গুছাতে হবে, এরকম যে বলছিল, তখন একটু একটু সন্দেহ হচ্ছিল। নানান রকম কথা জাল বুনেছে যাতে কিনা ওরা অ্যাকচুয়ালি কি করছে কেউ সেটা আন্দাজ করতে না পারে। কিন্তু ওই যে বলে না যে সত্যি একটা এমন জিনিস, সেটা তো সামনে আসবেই। তো গতকাল একটা লাইভ আপনারা দেখেছিলেন যেটা কিনা এই ফোকলা করেছে, যার উত্তরে আমি একটা ভিডিও করেছি, হিউজ রেসপন্স, সবাই বলেছেন দারুণ দিয়েছি। তো ভালো কথা, সেটা তো বুঝতেই পারছেন। তো সেটা দেখে ওদের পক্ষের লোকরা তো কতজন আবার বলছে যে ও ফোকলা জুতো দিয়েছে নাকি। হ্যাঁ, এই সন্দীপ আর সন্দীপের যারা সাপোর্টার আছে, ফোকলা নাকি তাদের জুতো দিয়েছে। এমনকি তারপরে টিনও একটা যে লাইভ করেছে, প্রথম ওর চ্যানেল থেকে প্রথম লাইভ, সেই লাইভটা করে নাকি জুতো দিয়েছে। তো এগুলো কাদের মনে হবে বলুন তো? যারা বাপের জন্মে কোনোদিনও ফ্লাইটে যাতায়াত করেনি, যারা কিনা বাপের জন্মে এটা জানে না যে মেট্রোপলিটন সিটিগুলো থেকে প্রত্যেকটা ছোট বড় শহরের কানেক্টিং ভায়া বা যে কোনো ডাইরেক্ট ফ্লাইট কিন্তু আজকাল সকাল বিকেল ওড়ে। তো তাদেরই মনে হবে ও বাবা দেখেছো, তোমরা যেটা দাবি করছিলে দেখো ও ওখানে নেই, ও ওর বাড়িতেই লাইভ করে দেখিয়ে দিয়েছে। তো সবচেয়ে বড় কথা, জবের থেকে বলা হচ্ছে যে ও সাথে গেছে, তখন কিন্তু আসলো না, তখন লাইভ আসলো না। কখন আসলো? যখন অলরেডি টিনের ভিডিওর মধ্যে টিন বললো আমাদের সব কাজ শেষ। তো যেদিন পাবলিক করেছে এই ভিডিওটা যে আমাদের কাজ শেষ, পরের দিন একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কারণ এই দিন আর আমাদের কোথাও তাড়া নেই যাওয়ার, মানে যা যাবে এবার ঘোরার, তাই তার আর কাজের কোনো চাপ নেই। তো সেই দিন সেই ভিডিওটা আসলো, তার মানে ওটা আগের দিনেরই ঘটনা। তারপর তারও অনেক রাতের দিকে যখন গড়িয়েছে তখন সে লাইভ করলো। তো তার মধ্যে সে ফ্লাইট ধরে চলে আসতে পারে না। জন বলছে তার নাকি প্রেস্টিজ ইস্যু, যার পুরো মুখোশ খুলে গেছে, তো সে তার প্রেস্টিজ বাঁচাতে এই ধরনের কাজ করবে না। তো তার প্রেস্টিজ ইস্যু যখন বলেছিল, সেটা কি ক্ষেত্রে বলেছিল? যে মায়ের সাথে মা ছেলেকে আলাদা করার জন্য নাকি অনেকে অনেক পয়সা খরচা করছে, সেই নিয়ে বলেছিল এটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো সবার আগে বক্তব্য হচ্ছে উনি তো কে পয়সা খরচা করেছে তার কোনো উনি প্রমাণ দিতে পারেনি, মুখে বলে কি হয়। কিন্তু এখানে তো আমরা দেখে বুঝতে পারছি যে উনি প্রেস্টিজ ইস্যুটাকে এই বাচ্চা সংক্রান্ত নিয়েই বলেছে। তো তার জন্য উনিও হয়তো পয়সা খরচা করার কথা নিজের ক্লায়েন্টকে মানিয়েছেন। তো যাই হোক, আমি এটুকু জানি টিনের ওই যে সেই যে মাথা যন্ত্রণা করছিল, অমৃতাঞ্জন দিয়েছিল, সেটার কারণ একটাই, কারণ বক খুব ভালো করে বুঝিয়েছে যে দেখো বোন, আমাকে না এগুলো করতেই হয়েছে। এই যে তুমি যে কল রেকর্ডিংগুলো শুনেছো না, সেই কল রেকর্ডিংয়ে শুনেছো না আমি তোমার সম্পর্কে কি কি বলেছি, ওগুলো না আমায় করতে হয়েছে জানো তো, না হলে তো ওরা আমার ওপর বিশ্বাস করবে না। আমি কথা বার করার জন্য একটুখানি বলেছি, কি হয়েছে বলো একটু, আমি তো তোমার কাজই করছিলাম, আমি তো আন্ডার কভার এজেন্ট ছিলাম, ওদের থেকে কথা বার করার জন্য আমি একটু বলে ফেলেছি যে তোমার ক্যারেক্টার ভালো না। ওগুলো না বললে তো বিশ্বাস করতো না আমাকে। আমি জানি টিনকে ও এইভাবেই মানে জাস্ট আবার ঝাঁসাতে নিয়েছে। তো কারণ বুঝতেই পারছি টিনের একটা কমিউনিটি পোস্ট আর এই বকের কমিউনিটি পোস্টের মোটামুটি মিনিংটা
একই রকম, খানিকটা একই রকম। তো যাই হোক, আজকে টিনকে একটাই কথা বলবো, টিন একটা কথা শুনেছো তো যে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কিন্তু তুমি ধরা পড়ে গেছো। বন্ধুরা, সবার আগে প্রথম খোলাসা করলাম, আমি আগেই বলেছিলাম যে এই যে লেখাটা লিখেছে, কমিউনিটি পোস্টে নিজে লেহেঙ্গা পরা ছবি দিয়ে যে লেখাটা লিখেছে সেটা কোথাও না কোথাও থেকে চুরি করা, এটা ওদের নিজস্ব লাইন নয়। তো যখন কোথাও থেকে মানুষ কিছু নেয় তো নিচে সংগৃহীত বলে লিখে দেয়, বাট এরা তো লেখে না, এমনভাবে লেখে যেন নিজের মনের কথা আর কি প্রকাশ করছে। তো যাই হোক, এটা ফেসবুকেরই একটা পেজ থেকে এই কথাটাও লেখা, বেশ আগের একটা অনেক দিনের পুরনো একটা পোস্ট, সেখান থেকেই এই কথাটা চুরি করে নিয়ে লিখেছে। তো টিন প্রথম চুরিটা ধরা পড়ে গেল। তো যাই হোক, আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি যে এই ফোকলা টিন সবারই হয়তো কথা ছিল ফ্লাইটে করেই ফেরার, কিন্তু 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 এখন এরকম একটা পরিবেশ হয়ে গেছে। আর তার ওপর ও, আপনারা শুনে নিয়েছেন, অনেকেই বলেছে, যেটা হচ্ছে গিয়ে এমনকি আমাদের সঙ্গীতা ম্যাডাম সে কথাটার মধ্যে শিলমোহর বসিয়ে দিয়েছে যে ও বাচ্চার সাথে দেখা করার জন্য যে একটা প্রসিডিওর হয়, যে একটা পারমিশন হয়, সেটা ও চাইছে। বাবা মায়ের সেপারেশন হোক, বাবা মায়ের ডিভোর্স হয়ে যাক, তাও কিন্তু বাবা মা দুজনেরই অধিকার আছে বাচ্চার সাথে দেখা করার। এটা আমি অস্বীকার কখনো করতে পারবো না, কারণ আমি দেশের আইন জানি। কিন্তু তার মধ্যেও অনেক ব্যাপার আছে যেগুলো কিনা আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে কাস্টাডির ক্ষেত্রেও এটা দেখা হয়, আর এই দেখতে যে দেওয়া তার ক্ষেত্রেও দেখা হয় যে যদি দেখা যায় যে মা অ্যালকোহলিক বা মা দুশ্চরিত্র বা মার এমন কোনো ডিজিজ আছে, ক্রনিক ডিজিজ আছে, তারপর হচ্ছে গিয়ে যদি মা মেন্টালি ডিসেবল, হঠাৎ করে যদি তার কোনো অ্যাটাক হয়, সে প্যানিক অ্যাটাক হোক, অ্যাংজাইটি অ্যাটাক হোক, যার জন্য কিনা সে হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে পড়তে পারে, এই ধরনের যখন কোনো মায়ের মধ্যে থাকে, তখন কিন্তু আদালত বা মা বা বাবা দুজনের ক্ষেত্রেই বলছি, বা ক্রিমিনাল, যদি আদালতে আপনার পার্টনার প্রমাণ করে দেয় যে আপনি এই অ্যালকোহলিক বা আপনার এরকম ধরনের কোনো মানসিক রোগ আছে, বা আপনি এমনভাবে অসুস্থ যে নিজেরই টেক কেয়ার করতে পারেন না, আপনার একটা লোক লাগে, বা আপনি ক্রিমিনাল, বা আপনার এরকম ধরনের কোনো অ্যাংজাইটি অ্যাটাক বা কিছু এ ধরনের কিছু আসে, বা আপনার চরিত্র খুব খারাপ, এরকম কিছু কিছু জিনিস আছে, সেগুলো যদি প্রমাণ করে দিতে পারে, তা সেক্ষেত্রে কাস্টাডি তো পাবে না, এমনকি দেখা করার যে পারমিশন সেটাও পাবে না। তো আমি যতদূর জানি, আমি যেহেতু নিরপেক্ষ আর সত্যি কথা বলতে ভালোবাসি, তো টিনের ক্ষেত্রে এই ধরনের কিছু হয়তো প্রমাণ করার জায়গা নেই, তাই টিন হয়তো দেখা করার চান্স পাবে, মানে পারমিশন পাবে। তো এটা চাইতে এতদিন লেগে গেল। প্রথমত চাওয়াচাইয়ের তো কোনো ব্যাপারই হতো না, যদি নিজের বাচ্চা নিজেই বলে নিয়ে যেত তাহলে চাওয়াচাইয়ের কোনো ব্যাপার হতো না। সেক্ষেত্রে অন্যের চাপ, মানে সবার চাপে পড়ে আর স্ট্রাইক খেয়ে শুধুমাত্র সন্দীপকে দেখিয়ে দেবো, কারণ জানে সন্দীপ আর সন্দীপের বাড়ির প্রত্যেকটা মানুষের প্রাণভোমরা ওই বাচ্চাটার মধ্যে রয়েছে, তো তাকে ছিনিয়ে নিয়ে তোমাকে আমি জব্দ করব বলেই এরকম একটা হুমকি দিয়েছিল। তো সেই হুমকি দিয়ে কি করেছিল, একটা রিট অফ ম্যান্ডামাস করেছে। তো রিট অফ ম্যান্ডামাসে কোনোভাবেই বাচ্চাকে বলে দিতে পারে না আদালত যে নিয়ে বাবার কাছ থেকে নিয়ে মায়ের কাছে দিয়ে দাও, কোনো দিনও এটা হতে পারে না। ওটা জাস্ট করেছিল পুলিশের অ্যাকশন ইনঅ্যাকশন, মানে ওর বক্তব্য এটাই যে মানে যা আর কি হবে এটা পুলিশের ওপর, মানে ওর যা অভিযোগ সেটা পুলিশের ওপর, তো সেটাতে ও জিতুক, যদি জেতে তাহলে যে পুলিশের ওপরে ও করেছে তার ওপর অ্যাকশন নেওয়া হবে, আর যদি ও হারে তাহলে উল্টে হয়তো সেই পুলিশও ওর ওপর অ্যাকশন নিতে পারে, এরকম একটা আমি জানি। তো বাচ্চা নেওয়ার জন্য এক এবং একটাই মাত্র পন্থা, সেটা হচ্ছে গিয়ে চাইল্ড কাস্টাডি। সেটা চাইল্ড কাস্টাডির জন্য অ্যাপ্লাই করতে হয়, তারপর এটা অনেক বড় একটা লেন্দি প্রসেস। চাইল্ড কাস্টাডির কেসগুলো ভীষণ লেন্দি হয়, কারণ আদালত একটা বাচ্চার ভবিষ্যৎ যখন সুনিশ্চিত করে তখন সে অনেক কিছু দেখে। তারপর যদি বাচ্চা একটা বয়সের মধ্যে উপর চলে যায়, তারপর তো সে মোটামুটি বলতেই পারে সে কোথায় থাকবে না থাকবে। আজকাল তো শুনেছি, আগে শুনতাম যে 7 বছর না 8 বছর এরকম ছিল, এখন তো শুনছি আরও অনেক ছোট বাচ্চারও নাকি জবানবন্দি নেওয়া হয়, যে কিনা বলতে পারে মোটামুটি, সেটা আদালত দেখে বিচার করে। প্রত্যেকটা বাচ্চা তো আলাদা, একজনের বয়স অনুযায়ী তো সব কিছু ডিপেন্ড করে না। তো
তো প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা, প্রত্যেকটা বাচ্চার ডেভেলপমেন্ট আলাদা আলাদা। তো সেই জন্য বাচ্চা বুঝে কোর্ট সেটার একটা সিদ্ধান্ত নেয় যে বাচ্চার কাছে একবার জিজ্ঞাসা করা হবে কি হবে না। এই কিছুদিন আগে দেখেছিলেন জাস্টিস অমৃতা সিনহার এজলাসে একটা যখন হয়েছিল, ওটা কাস্টাডির কেস ছিল, একটা ডিভোর্সের কেস ছিল, সেখানে বাচ্চা বাবার কাছে ছিল, বাচ্চাকে কিন্তু অনেক প্রশ্ন করা হচ্ছিল মায়ের কাছে দেওয়ার জন্য, তারপর মায়ের কাছে কিছুক্ষণের জন্য দিয়েছিল, তারপরেও সেখানেও মাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে, যেটা নিয়ে এটা খুব ভাইরাল হয়েছিল, আপনারা মোটামুটি সবাই জানেন। তো সেক্ষেত্রে বলছি যে যদি মনে হয় সেখানেও কিন্তু ভরা কোর্টের মধ্যে ম্যাডাম অমৃতা, জাস্টিস অমৃতা ম্যাডাম, উনি কিন্তু বাচ্চাকে জিজ্ঞাসা করছিল তুমি কোথায় থাকবে, তুমি কি করবে, হ্যাঁ তোমাকে এ কী বলেছে, তোমার পিসি কি বলেছে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু করছিল। তো সেক্ষেত্রে জানেন যে আমাদের সোনা বাবাকে যদি প্রশ্ন করা হয় করতেই পারে, কিন্তু ও অনেকটা ছোট তো, আর এই বাচ্চাটি কিন্তু অনেকটা বড় ছিল। তো সেই জন্য আমার মনে হয় না এখনই যদি কোনো শুনানি হয় তাহলে আমাদের সোনা বাবার কোনো কথা শোনা হবে। তো যাই হোক, আসলে চোর ছ্যাঁচোরদের সাথে থাকতে থাকতে টিনের চরিত্রটাও কিন্তু চোরের হয়ে গেছে। এমনিতেও মিথ্যাবাদী ছিল, ও দেখছি চুরি করে পোস্ট দিচ্ছে, ওর একটু চুরি করা পোস্টের ওপর রাগও মনে হয় আছে, কারণ সেই চুরি করা পোস্টের সেগুলোকে সত্যি ভেবে ভেবেই তো আজকে ওর এই অবস্থা না। তাই জন্যই তো ভেবেছিল সব মনে হয় ওর জন্য, ওর কথা ভেবে একজন কবি হয়ে এইসব লিখছে, মনের মানে হার্টটাকে, হৃদয়টাকে একেবারে কলমের দ্বারা খাতার মধ্যে একেবারে এরকমভাবে লিখে দিচ্ছে ও ভেবেছিল। আমি প্রথমেই বলেছিলাম যে এটা টিনের লেখা নয়। তো যাই হোক, টিনের আজকের লেটেস্ট ব্লগটা দেখলাম, সেখানে ঘুরতে গেছে, এমন একটা জায়গায় ঘুরতে গেছে যেখানে আগেও গেছিল, সেটা নিয়ে ছেলেকে নিয়ে বলার জন্য অনেক চেষ্টা করলো যে যাতে দু চোখের চারপাশ থেকে একটুখানি জল বেরোয়, কিন্তু আসলো না। কারণ মন থেকে আসতে হবে না, মানে আপনি যে ফিল করছেন কারোর জন্য, আপনি যে দুঃখ পাচ্ছেন, আপনি যে কাউকে মিস করছেন, সেটা আপনাকে ভেতর থেকে আসতে হবে, তবে গিয়ে চোখের পাশ থেকে দুফোঁটা জল আসে। আমি এক্ষুনি যদি কোনো কিছু ফিল করা শুরু করি, এক্ষুনি আমার টাইম লাগবে না, 2 মিনিট লাগবে না, আমার চোখ থেকে জল বেরোতে শুরু করে দেবে। কিন্তু ও হাজারো চেষ্টা করলো নিজেকে সেই জায়গায় নিয়ে গিয়ে যে হ্যাঁ আমি এখানে আগেও এসেছিলাম, খুব মনে পড়ছে সেই দিনগুলো, আমার খুব মনে পড়ছে, কিন্তু চোখে জল আসছে না, এরকম একটা করে খানিকক্ষণ দিয়ে ও বন্ধ করে দিল। তো যাই হোক, ভালোই ঘুরেছে। তবে ঘোরার সময়, ঘোরার আগে যে প্রথমে যে ওই অটোওয়ালাদের সাথে কনভারসেশনটা করছিল, ওটা মারাত্মক ছিল। ওখানে বলছে मैं नहीं हूँ यहाँ पे, मैं यहाँ पे नहीं हूँ, মানে চিন্তা করে দেখুন, ও নেই, হ্যাঁ ওকে অন্য কোথাও কেউ নিয়ে চলে যাবে না, হ্যাঁ সেটা নিয়ে কোনো ওর চিন্তা নেই। তো এটা পুরোই একটা ফ্যাব্রিকেটেড কন্টেন্ট, জাস্ট কন্টেন্ট বোঝার জন্য। দो लोग जाएंगे, हाँ हम लोग 2 लोग जाएंगे, 4 बजे से पहले लौट आएंगे, এসব সব পুরো নাটক। ওখানে অবশ্যই তখনও আমি বলছি ফোকলা ওদের সাথেই ছিল, ফোকলা ওদের সাথেই ছিল, তারপরে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, হয়তো ফোকলাকে ডাইরেক্টলি নামিয়ে দিয়ে এয়ারপোর্টে বা কোথাও নামিয়ে দিয়ে তারপর হয়তো ওরা এসছে, এগুলো সব অনুমান করে বলছি, যা আমরা দেখছি সে অনুযায়ী, কারণ ওদের সাথে তো অবশ্যই কেউ একজন ছিল। হ্যাঁ, ডাইরেক্ট মুখ না দেখতে পারি, বাট ও তো ছিল, বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছে। একটা জায়গা থেকে যখন ও ললিপপ খাচ্ছে, এরকমভাবে ললিপপ খাচ্ছে, তখন দূরে উপরে দেখা যাচ্ছে যে জামা যেগুলো ঝুলছে, তার মধ্যে দেখা যাচ্ছে একটা কালো বেল্ট, সাদা জামা, যে জামাটা ও পরেইনি, এরকম কোনো জামা ও পরেইনি, তো দেখে মনে হচ্ছে তো। আর এই যে যখন ও বেরোলো ওই হোটেল ডিসেন্ট থেকে, বাবা হোটেল ডিসেন্টের নাম শুনেই আমার সেই জব উই মেটের মনে আছে। आइटम कैसा है? एकदम कड़क। होटल डिसेंट कड़क, कैसी है आइटम? कड़क, एकदम कड़क, একদম কড়াক, ওই রকমই হোটেল। এটা হোটেলের রুম ভাড়া শুনবেন 1200 সামথিং টাকা, তার সাথে 250 টাকা উইথ হচ্ছে গিয়ে 250 টাকা লাগবে ট্যাক্সেস, সেটা মানে টোটাল 1500 টাকারও একটা রুম নয়। তো বুঝতে পারছেন, একদম কড়াক, একদম কড়াক, ওরকম কড়াক কড়াক লোকই আর কি যায়। তো ওখানে আগের থেকেই বলে দিয়েছে যে আমি গেলে আপনাদের সম্পর্কে বলবো, প্রচুর কিন্তু ফোন আসবে, তো যারাই ফোন করবে তাদের বলে দেবেন যে মা বেটি গেছিলো। তো যাই হোক, এখানে অনেকেই ফোন করেছে, তাদের মধ্যে অনেকের সাথেই কথা হয়েছে আমার, তারা সবাই বলেছে যে আগের থেকে, মানে কোনো কথা জিজ্ঞাসা করার আগেই বলছে যে মা বেটি ছিল, আর কেউ ছিল না, তো মা বেটি ছিল, মানে বুঝতে পারছেন
কিন্তু 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 আজকে বলছি, আমিও ফোন করেছিলাম। তো সেখানে যখন হয়েছিল তখন আমাকে জিজ্ঞাসা করেছিল স্যারের নাম্বার কি। আমি যখন জিজ্ঞাসা করেছিলাম, যিনি এসেছিলেন তার হাজব্যান্ড ওরা সব এসেছিলো, এরকমভাবে জিজ্ঞাসা করেছিলাম। তো তখন আমাকে বলছে হ্যাঁ আপনি স্যারের নাম্বারটা দিন, তারপর আপনাকে সব বলছি। মানে কোন স্যারের নাম্বারটা আমি দেবো, তারপর সব বলবে আমাকে। তো যাই হোক, আমি বললাম যে হ্যাঁ স্যারের নাম্বারটা খুঁজে আপনাকে দিচ্ছি বলে ফোনটা রেখে দিয়েছি। তো যাই হোক, এরকম প্রচুর মানুষ ফোন করেছে, আর সবাইকেই ও আগের থেকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, সেখানে একজন আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও মানুষ রয়েছে যে কিনা ওদের ওখানে কাজ করে, জায়গাটার নাম আমি বলছি না, তাকে পুরো ব্যাপারটা ভালো করে বুঝিয়েছে আর বলেছে যে ফোন আসবে, কিন্তু আপনারা একটাই কথা বলবেন যে মা বেটি ছিল, আর কেউ ছিল না। তো বুঝতে পারছেন, কোনো কথা আপনি জিজ্ঞাসা করার আগেই, কোনো কথা মুখ খোলার আগেই বলে দিচ্ছে মা বেটি ছিল, আর কেউ ছিল না। মানে আগেই ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি, জিজ্ঞাসাই করা হলো না যে কলা ওখানে ছিল না ছিল না, কলাটা বর্তমান কলা না ওটা চাপা কলা না কাঁঠালি কলা, তার আগেই বলছে আমি তো কলা খাইনি, এরকম ব্যাপার হয়েছে। তো সেই জন্যই ও আজকে এত গর্বের সহিত বলল যে ফোন করো, দেখে নিও, দাও, তোমরা তো অনেকে আছো, আমি জানি খবর নেবে। তো ওই জন্যই ও আগের থেকেই জানে খবর নেবে, তাই জন্য পুরো বিষয়টা একদম সুন্দর করে বুঝিয়ে এসছে, বুঝতে পেরেছেন। আর তারাও দেখেছে যে একটা ভালো ক্লায়েন্ট, বলেছে যে আমরা তো আবারও আসবো, এখানে আমাদের কাজ হয়, আমরা এখানে এবার ব্যবসা করবো, হ্যানা ত্যানা নানান রকম কথা বলেছে, হয়তো মেবি যেরকম বলে সাধারণত যে আমরা সবসময় আসবো এখানে। তো ভেবেছে ভালো একটা ক্লায়েন্ট, তাকে নষ্ট কেন করব, তার উপর তারা আমাদের ফ্রিতে একটা পাবলিসিটি দিচ্ছে, তো তাদের দিকটাই দেখবে, এটাই স্বাভাবিক। আর এটাও সত্যি কথা যে গোপনীয়তা রক্ষা করারও তাদের কাজ, কিন্তু আগের থেকেই জানতো, সমস্ত শিখিয়ে এসছে, সেই জন্য অনেকেই ফোন করেছে, সবাইকেই বলেছে মা বেটি ছিল, মা বেটি ছিল। তো এবার আপনারা বুঝে নিন, আপনাদের বোঝার জন্য ছেড়ে দিলাম। তো যাই হোক, ঘুরে টুরে তারপর বলল যে ট্রেনে, এবার ট্রেন ধরতে হবে। তো প্রথম যখন কথা বলছিল বলল যে আমরা তো দুদিনের জন্য এসছিলাম, ও আচ্ছা, তারপর না না এরকম করে ঘুরিয়ে দিল যে না, তারপর না আমাদের একটুখানি দিল্লি যাওয়ার ব্যাপার, তাহলে চিন্তা করে দেখুন, এই যে দিল্লি, ও যে দিল্লি গেল, দিল্লিতে কি করতে গেছে? ও কিন্তু ঘুরতে বা শপিং করতে বা হঠাৎ করে দিল্লিতে কিছু দেখতে যায়নি। ও কি করতে গেছে? সুপ্রিম কোর্টে গেছে। বাবা রে বাবা, একদম সুপ্রিম কোর্টে বেছে বেছে ভালো দিনেই গেছে, যেদিন তিলোত্তমার শুনানি চলছে। কি ও কি বিচার চাইতে গেছে? দেখছিলাম একটা ভিডিওর মধ্যে বলছিল যে তোমরা অনেকেই আছো যারা কিনা তিলোত্তমার বিচার চাইছো, এদিকে মুখ দিয়ে তোমরা অন্য মেয়েকে ধর্ষণ করছো, মানে ওর কথা বলছে। তাই সত্যি মুখ দিয়ে ধর্ষণ করা হচ্ছে? আর তাহলে তুমি কি করেছিলে? তুমি শিলা দেবীকে কি করেছিলে? মুখ দিয়ে ধর্ষণ করনি, মুখ দিয়ে অন্যজনের সাথে শুইয়ে দাওনি, প্রমাণ দিতে পেরেছো আজকে, মানে আজ অবধি? কি না বাবলু পিসো একটা কথা বলেছিল যে ওরা স্বামী স্ত্রী একসাথে শোয় না, তাতে তুমি কি আমাদের বোঝাতে আসছিলে যে দেখেছো, তোমরা তো সব শুনে নিলে যে স্বামী স্ত্রী একসাথে শোয় না। তার কারণ এটাই যে দোষটা উনি আমার ওপর চাপাচ্ছেন, অ্যাকচুয়ালি উনি ওটা করেন, ওনার ওরকম আছে। আর সেটা শুনে এমনকি এরকম কোনো কারণ নাম পর্যন্ত তুমি তোমার ঘোড়াকে বলেছিলে, যে বলেছিল আমি নামও জানি, গান গেয়েছিল শিলা শিলা কি জওয়ানি, আই এম টু সেক্সি বেবি মে তেরে হাত না আনি, মনে আছে না? ধর্ষণ করিয়েছিলে তুমি, শুধু মেয়েদের নয়, ছেলেদেরও হয় দিনের পর দিন। তুমি সীমাকে আর সন্দীপকে একসাথে দুজনকে শুইয়ে ধর্ষণ করিয়েছিলে, তখন তোমার মনে হয়নি? তুমি একদম খুব দুধ কি ধুলি না, সব তোমার সাথেই হয়, মনে হয়নি তখন? সেই সব ভিডিওগুলো সব এক একটা কমিউনিটিতে দিচ্ছিলে, একটা যারা সন্দীপকে নিয়ে আর কি পজিটিভ ওর পাশে এসে দাঁড়িয়েছে। আজকে সে ব্যাঙ্গালোরের প্রিয়াঙ্কা, যে আর কি ওকে এরকম দাদা বলে ভাবে, দেবলিনা যার সাথে একটু হাগ করেছিল বলে, লজ্জা করে না? তখন মনে হয়নি? সীমাকে পতিতা কেন বলেছিলে তুমি? যে যাও গিয়ে পতিতাকে জিজ্ঞাসা করো, তুমি সীমাকে পতিতাগিরি করতে দেখেছো? বাট তোমার আমরা সব দেখেছি যে তুমি একজনের স্ত্রী থাকা সত্ত্বেও অন্যজনের সাথে প্রেম করছো, আর সেটা কমিউনিটিতে স্বীকার করে নিয়েছো। তুমি একজনের স্ত্রী থাকা সত্ত্বেও তোমার ডিভোর্সের আগে তুমি ভ্যালেন্টাইন্স ডে পালন করছো, তার সাথে তুমি 6 দিনের ট্যুরে বেরিয়ে যাচ্ছ, সব দেখেছি, তারপর বলেছি। লজ্জা করে না?
যারা যারা সন্দীপের পাশে এসে দাঁড়িয়েছে তাদের প্রত্যেককে রীতিমতো তোমরা ধর্ষণ করিয়েছো, তাদের ক্যারেক্টার, তাদের সমস্ত কিছু নিয়ে। শিলা দেবী কি না একটা ভুল করে সোনা বাবার জন্মদিনে ওনার পাশে একজন দাঁড়িয়েছিল, উনি বুঝতেও পারেনি, সেটা নিয়ে বর পাশে দাঁড়ায় না, অন্য একটা লোকের কাছে গিয়ে গা ঘষাঘষি করছে। এটা ধর্ষণ নয়, মৌখিক। হ্যাঁ, সেগুলো তুমি দাওনি তোমার কমিউনিটিতে। তিলোত্তমার জন্য বিচার তুমি চেয়েও না, অন্তত তোমার মুখে এসব মানায় না, একদম মানায় না। অসভ্য। তো যাই হোক, চলে আসি এবার আজকে এই যে দিল্লিতে যাওয়াটা, এটা সম্পূর্ণ একটা ফ্যাব্রিকেটেড ঘটনা, এটা সম্পূর্ণ একটা তৈরি করা অ্যালিবাই, যাতে এইগুলোই দেখাতে পারে। যেহেতু এখন বাচ্চার সাথে দেখা করার পারমিশন চাইছে না, তো যদি কোর্টে এটা বলে দেওয়া হয় যে মা তো বেরিয়ে যাচ্ছে, তার সাথে বন্ধু টন্ধু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এগুলো যদি বলা হয়, তার জন্য ওরা বলবে যে মা কাজে গেছিল, দেখুন কেউ ছিল না সাথে, মারা এখানে আবার দিল্লিতে এসছে দেখুন। ঠিক আছে, এইগুলো এই সমস্ত কিছু করছে। তো যাই হোক, বক দাদাও একটা দিয়েছে দেখলাম, সেটা হচ্ছে কি, সে এয়ারপোর্ট, তো তার মুখ ঢোক কিছু দেখা যাচ্ছে না। তো এটা আমি এটুকুই বলবো যে এরকম কোনো বিষয় নেই যে পুরনো একটা কোনো ভিডিও অন্য কোনো সময় উনি এয়ারপোর্ট ভিজিট করেছেন, কোথাও বোর্ড করেছেন, সেটাকে নিয়ে শর্ট ভিডিও হিসেবে দিয়ে দিতে পারেন না, এরকম কোনো ব্যাপার না। ওনার ওটা শর্ট ভিডিও, ওনার ওটা কোনো লাইভ ছিল না যে উনি লাইভ দেখাচ্ছেন যে উনি কলকাতা এয়ারপোর্টে ঢুকছেন। তো এটা পুরনো ঘটনা হতেই পারে, এটা আমার স্পষ্ট ধারণা। উনি ওটা কোনো লাইভ ছিল না, ওটা ওনার পুরনো আগের কোনো ফুটেজ ছিল, হয়তো সেটাকে ব্যবহার করেছে। এবার চলে আসি টিনের লাইফটা, যেটা আর কি ও বলছে যে দিল্লি থেকে বসে ও করেছে, ও এখন দিল্লিতে আছে, এটা করতে হয়েছে কারণ এই যে কথাবার্তা উঠছে, একজন সে বাড়িতে ঘোড়া বাড়িতে সে করে দিয়েছে, এবার ও দেখাচ্ছে যে ও ঘোড়াতে আর আমি দিল্লিতে, দেখো। তো যাই হোক, এটা অনেকেই বলেছেন যে এটা মনে হচ্ছে ও ওখানে নয়, দিল্লিতে নয়, ও শিয়ালদায় হয়তো দেখো এসছে, এসে তারপর ওখান থেকে লাইভ করেছে। তো এই বিষয়টা নিয়ে বলি যে আজকে আমার কাছে একদম এক্সক্লুসিভ ইনফরমেশান রয়েছে। এটাও ধরতে পারেন এক রকমের সিআইডি বাহিনী। তো সেই সিআইডি বাহিনীর তরফ থেকেই আমার কাছে একেবারে হাতে গরম, হাতে নাতে এসছে ইনফরমেশান যে ওরা কে কে আছে, তারপর হচ্ছে গিয়ে কী পড়ে আছে, তো সমস্ত কিছু আছে। এমনকি আমি কোচ নাম্বারও জানি যে কোন কোচে ওরা রয়েছে। ঠিক আছে, তো এবার দেখে নিন একটা ফুটেজ, তারপর আমি আসছি। दे दो प्लीज, मुझे थोड़ी जा रही है। नहीं के पास है, हाँ वही कॉली कर ली थी। चलो उधर घुसको, उधर दीदी घुसके।
उसमें ना कहती लड़ाई झगड़ा बहुत होता है गाड़ी में चला मस्ती ट्रेन বসো ওখানে সামনের কাছে বসো। তো ফুটেজটা পুরোটা দেখে নিয়েছেন। তো এখানে কি দেখা যাচ্ছে, এখানে টিন আছে, টিনের মা আছে, আর যে ড্রেসটা পরে ওরা লাইভ করেছিল সেই ড্রেস কিন্তু এখন আর পরে নেই, ড্রেস চেঞ্জ করে নিয়েছে। যদিও ও বলেছিল যে আমরা এখানে একটা রুম নিয়েছি, আমার মনে হয় ওই রিটায়ারিং রুম নিয়েছে। তো এরকম রিটায়ারিং রুমের কথা আমি বলেছিলাম ভিডিওর মধ্যে যে নেওয়া যায়, ওরকম বড় বড় যে স্টেশনগুলো থাকে তাতে খুব সুলভ মূল্যে রিটায়ারিং রুম পাওয়া যায়। যারা শুধু দেখে আপনার কাছে ট্রেন ধরবেন, টিকিট আছে, এটুকু দেখালেই আপনাকে খুব কম দামে এসি রুম দিয়ে দেবে, সেগুলোকে রিটায়ারিং রুম বলে। তো সেরকম রুম নিয়েছিল, রুমে দুজনে মা বেটি ছিল। তো এবার বলি, দেখে নিয়েছেন, এবার ভালো করে লক্ষ্য করে দেখুন, ওদের কাছে কিন্তু সেরকম কোনো লাগেজ নেই। ওই যে একটা অরেঞ্জ কালারের লাগেজটা, ওটা কিন্তু দেখা যাচ্ছে না, ওটা দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে শুধু হ্যান্ডব্যাগগুলো দেখা যাচ্ছে। আর এই ট্রেনটা সোজা শিয়ালদা এসে নামবে, দিল্লি থেকে উঠে গেল, কোনো চাপ নেই, সোজা শিয়ালদায় এসে নেমে পড়বে। তো আমার মনে হচ্ছে যে ওই যে লাগেজটা সেটা ফোকলার সাথে মনে হয় পাঠিয়ে দিয়েছে। মা মেয়ের কাছে এখন শুধু হ্যান্ডব্যাগ ছাড়া আর কিছুই নেই। কারণ যখন দেখছিলাম যদি থাকতো তাহলে হয়তো টিনের মায়ের পায়ের তলার ভেতর দিকেই কোথাও ঢোকানো থাকতো ওই অরেঞ্জ কালারের যে ট্রলি ব্যাগটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এই ফুটেজটা যেখান থেকে নেওয়া হয়েছে, টিনের যদিও পায়ের তলাটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু আমার মন বলছে যে এই লাগেজটা পাঠিয়ে দেওয়া হয়েছে ফোকলার সাথে, আর মা মেয়ের কাছে শুধু হ্যান্ডব্যাগ রয়েছে। ওরা রাজধানী করে নামবে হচ্ছে গিয়ে শিয়ালদা, সেখান থেকে হেঁটে যাবে শিয়ালদা সাউথ, আর সেখান থেকে ট্রেন ধরে সোজা হাসনাবাদ লোকাল ধরে বাড়ি। সেখানে দাদা ভাই বা বাপি কেউ একজন থাকবে, টোটো করে টুকটুক করে নিয়ে চলে আসবে। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে ব্যাপার। তো পরিষ্কার এটা, যারা ভাবছেন যে ও শিয়ালদায় বসে করছে, না, একদম যে আর কি গেছে সে গিয়ে স্টেশনে ওদের দেখেছে। আর দেখুন এখানে কিন্তু বক নেই, বক দাদা কিন্তু ওদের সাথে নেই। তাহলে বক দাদা ফ্লাইট ধরে কোথায় গেল? ও তো বোঝানোর চেষ্টা করছিল আমাদেরকে যে ও মনে হয় দিল্লিতে গেছে, সুপ্রিম কোর্টে। টিন কি একা একা গেছে? টিনের কেসটা কে দেখছে? বক দেখছে। তাহলে সুপ্রিম কোর্টে টিন একা গেছে, গিয়ে কি করেছে, কি পিটিশন জমা দিয়েছে? তো যাই হোক, এটা একটা সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো ও যায়নি সুপ্রিম কোর্টে, ওরা যায়নি, ওরা ওখান থেকে ওয়েট করেছে, করে ট্রেন ধরে ট্রেনে উঠে ওরা আসছে। তো দেখুন, এবার বলি টিন তোমাকে যে কই, এবার তো তোমার মনে হলো না তুমি যে ওখানে বসে লাইভ করলে, দিল্লিতে তো তোমার কত ভালোবাসার মানুষ থাকে। এই জলনদীপ বুড়ি, জলনদীপ বুড়ি, জলনদীপ বুড়ি গেল না? এ বাবা, দেখো ভালোবাসার মানুষরা যায় না, কিন্তু যারা ভালোবাসে না তারা কিন্তু ঠিক চলে যায়, ঠিক পৌঁছে যায়। এটাই হচ্ছে সিআইডি বাহিনীর দম। বুঝতে পেরেছ? তো যাই হোক, এখন তোমার মনে হচ্ছে না এই যে তুমি ট্রেনে উঠেছো, তুমি যে ট্রাভেল করছো, তুমি তো সেই ট্রাভেলের সময়ই দেখতে পাবে আমার এই ভিডিওটা। এখন যদি আমি শিয়ালদা স্টেশনে, তোমার কোচ নাম্বারও জানি, সমস্তটা জানি, আমি যদি ওখানে গিয়ে আগের থেকে অপেক্ষা করি, এখন তোমার মনে হচ্ছে না? মনে হচ্ছে না, না? কেন মনে হচ্ছে না বলো তো? কারণ তুমি জানো যে শুধু তুমি আর তোমার মাই রয়েছো, এসে কেউ সেরকম কিচ্ছু দেখতে পাবে না। তো তাই জন্য তুমি নির্দ্বিধায় নির্বিঘ্নে এই কথাটা এখন বলে দিতে পেরেছো যে আমি এখন দিল্লিতে রয়েছি, স্টেশনে বসে রয়েছি, রিটায়ারিং রুমে রয়েছি, তারপর আমি ট্রেন ধরবো, তারপর সেই ট্রেন কখন কলকাতায় এসে পৌঁছাবে, শিয়ালদায় এসে পৌঁছাবে, সবাই জেনে নিতে পারে। তখন তোমার মনে হবে না যে এখন যদি সবাই এসে আমাকে দেখে, যেটা কিনা তুমি যাওয়ার সময় বলেছিলে যে আমি না আসল টাইমটা এগুলো সব বলছি না, কারণ জানোই তো শত্রুর তো অভাব নেই। তাহলে এখন তোমার মনে হচ্ছে না যে সেই শত্রুরা যদি তোমার কাছে শিয়ালদায় পৌঁছে যায় দেখা করতে, দেখতে, সেটা তোমার মনে হচ্ছে না। কারণ তুমি জানো এখন আসলে কে আসবে, কি দেখবে? এসে দেখবে আমি আর আমার মা আছি। যেমন কিনা এই সিআইডি বাহিনী থেকে যে গেছিলো সে দেখে যে তুমি আর তোমার মাই আছো, ঠিক আছে? তো এই পুরো ঘটনাটা সমস্ত কিছু বুঝতেই পারছি কি কারণে হচ্ছে। তো জানি না, প্রচুর পয়সা ফালতু ফালতু খরচা হলো, এটুকু বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তোমার এখন সবাইকে তাল দিয়ে চলতে হবে। তোমার
তো তোমার এই বেখফ লাইভ দিল্লি স্টেশনে বসে আর তোমার একদম ডেয়ারিংভাবে বলে দেওয়া যে তুমি কোন ট্রেনে করে ট্রাভেল করছো কলকাতা অবধি, এটাই কিন্তু প্রমাণ করে কি বলো তো, যে এর আগে যখনই তুমি লুকিয়েছো তখনই তোমার সাথে এমন কেউ ছিল যাকে তুমি দেখাতে পারবে না। তো যারা এখন খুব লাফাচ্ছে যে তুমি আর ফোকলা দুজনে মিলে নাকি প্রতিপক্ষকে জুতো মেরেছো, তাদের গলায় এটা তোমার ছেঁড়া জুতোর মালা ঘুঁটের মালা পরিয়ে দিলে তুমি আজকে তাদের গলায়, যারা কিনা এটা ভাবছে যে ও লাইভ করে একদম দেখিয়ে দিল কোথায় আছে। কিন্তু কেন, কি জন্য, এগুলো বিচার করার প্রথমত মাথায় তাদের বুদ্ধি নেই, আর তারা কোনোদিনও ওই প্লেন কি জিনিস জানে না, ফ্লাইট কি জিনিস জানে না, বুঝতে পেরেছ? তো আর এই যে তুমি এত ডেয়ারিং দেখিয়ে দিলে, তোমার মাথায় এটা নেই যে দিল্লিতে কত মানুষ আছে যারা কিনা সন্দীপদের খুব ভালোবাসে, আমাদেরকে খুব ভালোবাসে, তুমি জানো না? খুব ভালো করে জানো। এই চোপার বউ দিদি, তুমি কতক্ষণ আগে থেকে জানতে পেরেছো তোমার চোপা ওখানে গেছে, তুমি দেখা করতে যাওনি? কি জানি, যদি দেখা করতে গিয়ে থাকে তাহলে হয়তো আমাদের সামনে চলেই আসবে জুতো বা ঝেঁটার মালা বা ঘুটের মালা। কিন্তু অ্যাকচুয়ালি তোমার যারা অন্ধ ভক্ত তাদের গায়ে এসে পড়লো, মানে মাথায় বুদ্ধি না থাকলে যা হয় আর কি দেখছি। সত্যিই তো ভয় পাবে কেন? কখনো ভয় পাবে না। যখন যেরকম যাবে আগের থেকে বলে দেবে, একদম পৌঁছে যাব, গিয়ে বলা যায় না আমি পৌঁছেও যেতে পারি, কি চলে যাবো? আমি তো জানি কখন এসে ট্রেনটা থামবে। কি আমার এখান থেকে শিয়ালদা কতক্ষণ? কোনোভাবেই না। যখন সময় ছিল তখন দেখা করতে চেয়েছিলাম, তখন বাড়ি খুঁজে যাব বলে ঠিক করে নিয়েছিলাম, আর এখন তো একদমই নয়। তো তুমি যেহেতু বলে দিয়েছো আমি না যাই, বলা যায় না, এরকম অনেকেই তোমার ভক্তরাই হয়তো গিয়ে পৌঁছে যেতে পারে, তুমি যে ভক্তদের থেকে দূরে থাকবে বলে আর কি সবসময় ভাবো, তো সেই ভক্তরা হয়তো পৌঁছে যেতে পারে। তোমার এখন যা অবস্থা হয়েছে না, কি বলবো, করুণা হয় সত্যি কথা বলতে। তোমাকে এখন যে কেউ যখন তখন এক্সপোজ করতে পারে, তুমি কারোর বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। যেমন কিনা তোমার ঘোড়া দিদি যখন তখন বলছে যে বেশি আমার সাথে লাগবি, বলেছি হিংসা, আমি হিংসা করেছি। সত্যি কথাটা এরকমভাবে বলো না, ও যে এত হিংসুটে সবাই আমরা জানি, তুমি বলো না। তো জানি না ওই কথাটা ওকেই তুমি মিন করে বলেছো কি না, যাকেই মিন করে বলো, তোমাকে কি হিংসা করবে? তোমাকে করুণা করার মতো অবস্থায় তুমি পৌঁছে গেছো। তোমার বক দাদা তুমি দেখছো, শুনছো, বুঝছো যে তোমার পিঠ পিছে কী ধরনের গেম খেলছে, কিন্তু তাও তুমি তাকে চটাতে পারবে না, কারণ তার কাছেও তোমার প্রচুর প্রমাণ রয়েছে। সেগুলো যদি সে এখন তোমার বিপক্ষের মানুষকে দিয়ে দেয় বা এই সোশ্যাল মিডিয়া এক্সপোজ করে দেয়, তুমি মুখ দেখাতে পারবে না। আর তোমার ঘোড়া দিদি তো তোমার বাড়ির ভেতরকার এমন কথা জানে, সেগুলো যদি সামনে আসে তুমি মুখ দেখাতে পারবে না। না, মুখ তোমরা দেখাতে পারবে, আমি তো সবই জানি, যেটা আমি জানি সেটাকে ও শুধু বলবে যে হ্যাঁ ঠিক, আর তাছাড়া কিছুই না। তেমনি ফোকলা, হাজার তুমি না চাও, তুমি যদি একসময় যদি তোমার মোহভঙ্গও হয়, তোমার যদি মনে হয় যে না এর সাথে আমার সম্পর্ক নেই, রাখবো না, তাও তুমি পারবে না, কারণ ও তোমাকে পুরো এক্সপোজ করে ছেড়ে দেবে। তো সেই জন্য তোমাকে এখন সব কিছুতে মানিয়ে গুছিয়েই চলতে হবে, আর কিচ্ছু না। তোমাকে নিয়ে শুধু করুণা করা যায়। তো এটাই হচ্ছে আসল বিষয়, যখন মানুষ সত্যি যেটা করে সেটাতে মানুষ ভয় পায় না। যেমন তুমি এখন ট্রাভেল করছো, তুমি জানো এসে মায়ের সাথেই নামবে, তো সেখানে আগের থেকে যেই আসুক না কেন, এসে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকুক না কেন, তারা এসে এটাই দেখবে যে তুমি মায়ের সাথে রয়েছো। বুঝতে পেরেছো? তো সব বুঝি যে কখন কোনটা লুকানোর দরকার পড়ে আর কখন সব আর কি উতলা খুলে দেখাতে বসে যাও, সমস্ত বুঝতে পারি। বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আরও বেশ কিছু কথা রয়ে গেছে, সেগুলো নয় নেক্সট ভিডিওতে বলবো। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ভিডিওতে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।